সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত ভিখারি সাহেব। তাড়াতাড়ি করিয়া গাড়োয়ানকে ডাবল বকশিসের প্রলোভন দেখাইয়া স্টেশনে পৌঁছিলাম, আর ট্রেনখানিও ছাড়িয়া দিল। মহা মুশকিল, সন্ধ্যার পূর্বে আর গাড়ি নাই। ঘড়ি খুলিয়া দেখিলাম 1টা বাজিয়া গিয়াছে। কলিয়ারিতে ফিরিবার এমন যে কিছু তাড়াতাড়ি ছিল তাহা নহে, তবে এখন হইতে সন্ধ্যা পর্যন্ত ট্রেনের প্রতীক্ষায় এই দীর্ঘ কালটা যে কাটাইব তাহার কিছু সম্বল ছিল না। গাড়ি হইতে নামিলাম। ঘোড়া দুইটা তখনও হাঁপাইতেছে, তাহাদের গাত্র বাহিয়া টসটস করিয়া ঘর্মজল মাটিতে পড়িতেছে। গাড়োয়ান বেচারার মুখখানি ম্রিয়মান। সেলাম করিয়া বলিল, হুজুর, আমার কিছু অপরাধ নাই, জানোয়ার দুটাকে মারিয়া ফেলিয়াছি বলিলেই হয়। কথাটা মিথ্যা নহে। আমি তাহাকে প্রতিশ্রুতি দ্বিগুণ পুরস্কার দিলাম। তখন তাহার মুখে হাসি ফুটিল। আমার চাকর হরি তেওয়ারি বলিল, বাবু, ওয়েটিং রুমে জিনিসপত্রগুলো লইয়া যাই। নিকটে একটা প্রকাণ্ড সুচ্ছায় নিম গাছ। ফুটফুট করিয়া প্রাণ কাড়িয়া নেওয়া চৈতি হাওয়া বহিতেছে। গাছটার তলদেশে আমি কিয়ৎক্ষণ লুব্ধ নেত্রে চাহিয়া রহিলাম। চাকরটা অনেক কাল আমার সঙ্গে ঘুরিয়াছে, আমার মুখ দেখিয়া আমার মনের ভাব বুঝিতে পারে। বলিলাম, হুকুম হয়তো এই গাছের তলাতেই বিছানা বিছাই। আমি বলিলাম, তাই বিছাও, এইখানেই একটু আরাম করি। বৃক্ষতলে সুকোমল হরিতবর্ণ পত্ররাজির ওপর একখানি কম্বল বিছাইয়া, তাহার উপর শতরঞ্জি বিছাইয়া একটি তাকিয়া রাখিয়া হরি তেওয়ারি আমার বিছানা করিয়া দিল। আমি জুতা ছাড়িয়া কোটটা খুলিয়া রাখিয়া একটা সুদীর্ঘ আহ শব্দ উচ্চারণ পূর্বক তাকিয়া হেলান দিলাম। তেওয়ারি গুড়গুড়িতে জল ফিরাইয়া তামাক সাজিতে গেল। তেওয়ারি চক্ষুর অন্তরাল হইবা মাত্র একটি দীর্ঘাকৃতি বৃদ্ধ ইংরেজ আসিয়া আমার বিছানার কাছে দাঁড়াইল। টুপি খুলিয়া ইংরেজিতে বলিল, যীশু খ্রিস্টের নামে আমাকে একটি পয়সা দিন। লোকটার পরিচ্ছদ একটু মূল্যবান, কিন্তু খুব পুরাতন সিল্ক হ্যাট। তাহার উপরকার কাপড়টিতে এত ধুলো জমিয়াছে যে তাহার আদিম কৃষ্ণবর্ণ এখন ধূসর বর্ণ ধারণ করিয়াছে। তাহা যে সিল্ক তাহাও কষ্টে ঠাকুর হয়। বস্ত্রাদি তাহাও তদ্বস্ত। কলার নেকটাই অনুষ্ঠানের ত্রুটি কিছুই ছিল না। মাথার চুলগুলো বড় বড়, বাতাসে এদিক ওদিক উড়িতেছে। বয়স 60 বৎসরের কম হইবে না। লোকটাকে দেখিয়া হঠাৎ বিনা কারণে আমার মনে এমন একটা কৌতূহল জাগিয়া উঠিল। ভাবিলাম, ইহার অন্তরালে নিশ্চয়ই একটা ভগ্ন জীবনের সকরুণ ইতিহাস আছে। সেই ইতিহাস শ্রবণ করিবার জন্য আমার মন ব্যগ্র হইয়া উঠিল। ভাবিলাম, যতক্ষণ নিদ্রা না আসে ততক্ষণ ইহাকে লইয়াই সময় যাপন করি। তাকে বলিলাম, এইখানে বসো। কি আপদ, আমার বিছানায় বসিতে চায়। যদিও আমি ব্রাহ্ম মানুষ, স্পর্শদোষ মানি না, তথাপি ওই একটি জীবিত ভূতকে কি বিছানায় বসিতে দিতে পারি? তাড়াতাড়ি বললাম, এই নিচে ঘাসেই বসো না। লোকটা গর্বিতভাবে বলিল, মহাশয়, আমার কাপড় ময়লা হইয়া যাইবে যে। শুনিয়া হাসি পাইল। ভারী পরিষ্কার কাপড় কিনা। আমার বিছানার তলা হইতে কম্বলখানা টানিয়া বাহির করিয়া দিলাম। লোকটা পা দুইটা ছড়াইয়া বসিল। আমাকে জিজ্ঞাসা করিল, চুরুট খাইবে? আমি বলিলাম, না, তুমি খাও। লোকটা চুরুট বাহির করিল, অতি উৎকৃষ্ট হাভানা জাতীয় চুরুট। বড় বিস্মিত হইলাম। এই ভিখারি এত মূল্যবান হাভানা কোথায় পাইল? কাহারও চুরি টুরি করিয়া আনে নাই তো? ইত্যাবসরে আমার চাকর গুড়গুড়ি ভরিয়া উপস্থিত হইল। আমিও তাম্রকুট সেবন আরম্ভ করিলাম। তেওয়ারি অপ্রসন্ন কুটিল দৃষ্টিতে ভিখারি সাহেবের পানে চাহিয়া রহিল। উভয়ে ধূমপান করিতে করিতে কথাবার্তা আরম্ভ হইতে লাগিল। নাম বলিল হেনরি। আমি বলিলাম, ও তো গেল তোমার খ্রিস্টিয়ান নেম, তোমার সারনেম কি? সে বলিল, আমার সারনেম নাই।
জীবনের ইতিহাস কিছুই বলিতে চাহে না, শুধু বলে আমি অতি দরিদ্র, খাইতে পাই না, পথে পথে ঘুরিয়া বেড়াই। জিজ্ঞাসা করিলাম, তোমার আর কেহ আছে? সে বলিল, আমার মা বাপ কেহই নাই, আমি একটি অনাথ বালক। বালকই বটে। আবার জিজ্ঞাসা করিলাম, স্ত্রী পুত্র পরিবার? সে বলিল, স্ত্রী পুত্র পরিবার আমার কেহই নাই। আমার মনে একটা মতলব আসিল। ভাবিলাম, অনেক বাঙালি তো সাহেব হইয়াছে, একটা সাহেবকে বাঙালি করিয়া দেখিলে হয়। ইহাকে আমার কয়লার খনিতে লইয়া গিয়া কুলির সর্দার করিব, ভাত ডাল খাওয়াইব, ধুতি চাদর পরাইয়া রাখিব, যদি রাজি হয়। তবে ই একটা অভিনব দর্শনীয় পরার্থ হইবে, ইহাকে কুড়াইয়া লইয়া যাই। প্রস্তাব করিলাম। হেনরি মহাশয় উৎসাহের সহিত সম্মতি জানাইল। বলিল, ও ইয়েস বাবু, আমি বাঙালি হইব। আমাদের জাতি বাঙালিকে অত্যন্ত ঘৃণা করে। আমি স্বয়ং বাঙালি হইয়া আমাদের স্বজাতির পাপের কতকটা প্রায়শ্চিত্ত করিব। জগৎকে দেখাইব যে বাঙালিরা হেয় পদার্থ নহে। আমি মনে মনে হাসিলাম। ভাবিলাম, জগতের কর্ণে যদি তোমার বাঙালি হওয়ার সমাচার পৌঁছে, তবে জগৎ বলিবে তুমি অন্নদায়ে এই কাজ করিয়াছ। বলিলাম, তবে চলো, সন্ধ্যার সময় গাড়ি, কোথাও তোমার কিছু জিনিসপত্র থাকে যদি লইয়া আইসো। সে বলিল, বাবু, আমার আর কোথাও কিছু নাই। একটা কথা জিজ্ঞেস করি, তোমাদের সেখানে ভালো হাভানা পাওয়া যায় তো? আমি বলিলাম, এত খবর রাখি না, বোধহয় পাওয়া যায় না। হেনরি মুখখানি গম্ভীর করিয়া বলিল, বাবু, তবে আমার যাওয়া হইল না। অদ্ভুত লোক, এদিকে অন্ন জুটে না, অথচ হাভানা চুরুটটি চাই। পথে পথে ভিক্ষা করিয়া বেড়াইতেছে, আশ্রয় দিতে চাইলাম, অন্যের সংস্থান করিয়া দিতে চাইলাম, কিন্তু এক হাভানা চুরুটির জন্য সকল ত্যাগ করিতে প্রস্তুত। কিন্তু এই অদ্ভুত তত্ত্বের জন্যই তাহাকে সংগ্রহ করিবার নেশা আমার বাড়িয়া উঠিল। বলিলাম, তুমি যদি চাও তো আমি কলকাতা হইতে হাভানা আনাইয়া দিতে পারিব। প্রতি সপ্তাহে একজন করিয়া আমার চাপরাশি কলিকাতায় যায়। শুনিয়া হেনরি মহা খুশি, আমাকে অগণ্য ধন্যবাদ দিতে লাগিল। বলিল, বাবু, আমার একটি হাভানা তোমাকে খাইয়া দেখিতেই হইবে। আমি চুরুট বড় একটা খাই না, কিন্তু হেনরি নাছোড় বান্দা, লইলাম একটি। দিব্য জিনিস। হেনরি খুব কাজের লোক বটে। আমার বাইরের ঘরে তাকে স্থান দিয়েছি, বাঙালি সাজাইয়াছি। বাঙালির বেশ তাহার অঙ্গে এমন মানায়। সম্প্রতি আমার একটি ইংরেজ বন্ধু আমার সঙ্গে দেখা করিতে আসিয়াছিলেন। তিনি হেনরিকে দেখিয়া হেনরির ইতিহাস শুনিয়া অত্যন্ত আমোদ পাইয়াছেন। তাহার একখানি ফটোগ্রাফ তুলিয়া স্ট্র্যান্ড ম্যাগাজিনে কিউরিওসিটি কলমের জন্য পাঠাইয়া দিয়েছেন। নিম্নে লিখিয়া দিয়েছেন, বাঙালি পরিচ্ছদে ইংরেজ। হেনরির একটু সংক্ষিপ্ত ইতিহাসও লিখিয়া দিয়েছেন। ছবিটি স্ট্র্যান্ডে প্রকাশিত হইলে অনেক সাহেব বাঙালি পরিচ্ছদের পক্ষপাতী হইয়া পড়িতে পারেন। খাইয়া দাইয়া এখন হেনরির চেহারায় অনেক পরিবর্তন হইয়াছে। বাস্তবিক সেই তেজোদ্দীপ্ত ইংরেজ মূর্তি বাঙালির পরিচ্ছদে এক অভিনব অপূর্ব দৃশ্য। কুলিগুলো তাহার এমনই বশীভূত হইয়াছে, আমাকে যদি দিনে 2 বার সেলাম করে তো তাহাকে 10 বার করে। শুধু হেনরি আমার কুলি খাটাইয়া নিরস্ত নহে, আমার বড় মেয়ে গিরিবালাকে ইংরেজি পড়াইতে আরম্ভ করিয়াছে। মেয়েটাও হেনরির এমন ন্যাওটা হইয়াছে, এই মাসখানেকের মধ্যেই তাহাকে একরকম চলনসই বাংলা শিখাইয়া লইয়াছে। তাহাকে সে বলিত হেনরি কাকা। প্রথম দিন শুনিয়া তো আমার হাড় জ্বলিয়া গেল। গিরিকে গৃহিণীর সাক্ষাতে বলিলাম, কাকা কি রে রাক্ষসী, ও তোর বাবার চেয়ে বয়সে ছোট নাকি? জ্যাঠা বল, নয়তো মামা বল। তাহার পর হইতে গিরি তাহাকে হেনরি দাদা বলিয়া ডাকিত। জ্যৈষ্ঠ মাসের শেষে গিরিবালা জ্বরে পড়িল। 2-3 দিন সকালবেলা ভিজিয়া ভিজিয়া ফুল তুলিয়াছিল। আমি ভোরে চা খাইয়া অফিসে চলিয়া যাইতাম। আমার স্ত্রীর কথা সে গ্রাহ্য করিত না। এই অত্যাচারের ফলস্বরূপ তাহার সর্দি জ্বরের মতো হইল।
প্রথমে আমরা ততটা খেয়াল করি নাই। অমন জ্বর তো ছেলেপিলের মাঝে মাঝে হইয়া থাকে, 2টা উপবাস দিলেই সারিয়া যাইবে। 5-6 দিনের জ্বরটা বিকারে দাঁড়াইল। অবস্থা উত্তরোত্তর সংকটাপন্ন হইতে লাগিল। প্রথমে আমাদের কলিয়ারির নেটিভ ডাক্তারবাবুটি চিকিৎসা করিতেছিলেন, কিন্তু ক্রমে লক্ষণ ভালো নয় দেখিয়া রানীগঞ্জ হইতে অ্যাসিস্ট্যান্ট সার্জনকে প্রত্যহ একবার করিয়া আনাইবার বন্দোবস্ত করিলাম। হেনরি তাহার ছাত্রের মাথার শিয়রে বসিয়া খুব সেবাটি করিতে লাগিল। আমরা বাপ মায়ে যা সেবা না করিলাম তা সে হেনরি করিল। তাহার আহার নিদ্রা বন্ধ হইল বলিলেই হয়। ঔষধ পদ্ধতি সম্বন্ধে আমাদের তিলমাত্র ত্রুটি হইলে হেনরি রাগিয়া অনর্থপাত করিত। মাঝে একদিন এমন অবস্থা হইল যে বুঝি রাত্রি আর কাটে না। আমার স্ত্রী তো মেয়ের রোগশয্যা ছাড়িয়া ও ঘরে মেঝের উপরে লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিলেন। আমারও হাত পা অবশ হইয়া আসিতে লাগিল। রানীগঞ্জের ডাক্তারবাবুটি অন্যদিন সন্ধ্যার গাড়িতে ফিরিয়া যাইতেন, সেদিন আর যাইতে পারেন নাই। ঘণ্টায় ঘণ্টায় ঔষধ পরিবর্তন হইতে লাগিল। যখন রাত্রি 2টা হইবে তখন ডাক্তারবাবু নতুন একটি ঔষধ প্রস্তুত করিতে লাগিলেন। যখন যে ঔষধ দেওয়া হইত হেনরি সাবধানতার সহিত সমস্ত দেখিত, প্রশ্ন করিয়া করিয়া ডাক্তারকে বিরক্ত করিয়া তুলিত। একবার বলিল, নাও আই ওন্ট অ্যালাউ দ্যাট, অর্থাৎ ওই ঔষধ আমি দিতে দিব না। ডাক্তার চটিয়া গেলেন, বলিলেন, মহাশয়, এ ব্যক্তি এমন করিয়া বাধা দেয় কেন? হেনরি লোকটা এদিকে ভালো, কিন্তু মাঝে মাঝে ভারী খামখেয়ালি করে। অন্য সময়ে তাহাতে বরং আমোদ পাইয়াছি, কিন্তু এখন ভারী বিরক্ত বোধ হইতে লাগিল। হেনরি ডাক্তারকে স্টুপিড ফুল বলিয়া গালি দিল। আমাকে বলিল, এ কিছু জানে না, ইহাকে তাড়াইয়া দাও। এখনই রোগীকে মারিয়া ফেলিয়াছিল আর কি। ডাক্তার বলিলেন, যদি অমন করিয়া আমার চিকিৎসা কার্যে বাধা দিবে তবে আমি চিকিৎসা ত্যাগ করিয়া যাইব বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন। এই ব্যাপারে আমাদের স্ত্রী পুরুষের মাথায় যেন বজ্রাঘাত হইল। হেনরিকে বলিলাম, করো কি? তুমি চিকিৎসার কি জানো? ডাক্তার যা ভালো বোঝেন তাই করুন, তারপর আমাদের অদৃষ্টে যা আছে তাই হবে। হেনরি বলিল, অদৃষ্ট আবার কি? জানিয়া শুনিয়া এই ওষুধ এখন খাওয়াইলে নিশ্চিত মৃত্যু। 8 ঘণ্টার মধ্যে গা হিম হইয়া নাড়ি ছাড়িয়া যাইবে। ডাক্তারবাবু হেনরিকে বলিলেন, তুমি তো ভারী পণ্ডিত দেখিতেছি, কেন নাড়ি ছাড়িয়া যাইবে কেন? আমি বলিলাম, হেনরি, ডাক্তারবাবু যাহা বলিতেছেন তাহাই আমার ঠিক বলিয়া মনে হইতেছে, তুমি কোনো আশঙ্কা করিও না। শেষকালে হেনরি ডাক্তারকে বলিল, আচ্ছা, তবে তোমার ঔষধ দাও, কিন্তু যদি আমার মেয়ে মরিয়া যায় তাহা হইলে তোমাকে তাহার হত্যাকারী বলিয়া পুলিশে দিব। আর তুমি যে ঔষধ দিতেছ তাহার একটা তালিকা করিয়া নাম দস্তখত করিয়া রাখো। এই বলিয়া ক্ষিপ্রহস্তে হেনরি প্রেসক্রিপশনখানা লিখিয়া ফেলিল। ডাক্তারকে বলিল, সহি করো। ডাক্তারবাবু ইতস্তত করিতে লাগিলেন। আমি দেখিলাম ইহাদের বিবাদের মধ্যে পড়িয়া আমার মেয়ের প্রাণ যায়। আমি ডাক্তারবাবুর হাতটি ধরিয়া বলিলাম, মহাশয়, ওটা পাগল, ওর কথা শুনিবেন না। আপনি যে ঔষধ ইচ্ছা তাহাই দিন। প্রেসক্রিপশনখানা হেনরির হাত হইতে কাড়িয়া লইয়া আমি খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিলাম। ঔষধ দেওয়া হইল। হেনরি রোষ কষায়িত লোচনে বলিল, ঈশ্বর তোমাকে মার্জনা করুন। ডাক্তারের কাছে একটা উৎকৃষ্ট থার্মোমিটার ছিল। অর্ধ মিনিট রাখিলে কার্য সম্পন্ন হয়। 5 মিনিট অন্তর তাপ লওয়া হইতে লাগিল। হু হু করিয়া টেম্পারেচার নামিতেছে। ডাক্তারের মুখ শুকাইয়া গেল। মেয়ের হাত পা শীতল হইয়া আসিতেছে দেখিয়া আমার স্ত্রী কাঁদিয়া উঠিলেন। ডাক্তার উঠিয়া বাহিরে চলিয়া গেল। হেনরি মহা উত্তেজিত হইয়া বলিল, দেখো, মেয়েকে মারিয়া ফেলিল, আমি উহাকে হত্যা করিব। এই বলিয়া সে ক্ষিপ্তের মতো ডাক্তারের পশ্চাৎবর্তী হইতে চাহিল। তাহাকে ধরিয়া রাখা ভার। ডাক্তারবাবু এ ব্যাপার দেখেন নাই। দেখিলে তাহার বাঙালি প্রাণ আর তাহাকে চিকিৎসা ব্যবসায়ে লিপ্ত থাকিতে দিত কিনা সন্দেহ। আমি হেনরিকে বলিলাম, দেখো, তুমি যখন এতই জানো তবে এখনো যদি কিছু প্রতিকার থাকে তো করো। আমার স্ত্রী বলিলেন, হেনরি, এ মেয়েকে তুমি যদি বাঁচাতে পারো তবে এ মেয়ে তোমাকে দিলাম। হেনরি বলিল,
এ মেয়ে আমাকে দিলে? আমার স্ত্রী বলিলেন, দিলাম। হেনরির মুখ আনন্দপূর্ণ হইল। সেই বিপদের সময়েও তাহার ভাব দেখিয়া আমি বিস্মিত হইলাম। লোকটা পাগল নাকি? হেনরি বলিল, ঈশ্বর সাক্ষী, এই মেয়েকে যদি বাঁচাইতে পারি তবে এই মেয়ে আমার। আমার স্ত্রী কাঁদিতে কাঁদিতে বলিলেন, হ্যাঁ হেনরি, এই মেয়েকে যদি বাঁচাইতে পারো তো এ মেয়ে তোমার। হেনরি বলিল, আচ্ছা, তবে একটা চেষ্টা করিয়া দেখি বলিয়া ডাক্তারের ঔষধের বাক্সটা কাছে টানিয়া লইল। ক্ষিপ্রহস্তে একটা ঔষধ প্রস্তুত করিল, খানিকটা গিরির মুখে ঢালিয়া দিল। কিন্তু কে গিলিবে? ঔষধ ঠোঁটের কোণ দিয়া গড়াইয়া পড়িল। দেখিয়া হেনরি সূচের মতো একটি যন্ত্র বাহির করিল, তাহা ঔষধে সিক্ত করিয়া গিরির দেহের স্থানে স্থানে বিদ্ধ করিয়া দিল। 5 মিনিট পরে শরীরে তাপ বৃদ্ধি পাইল। 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, তখন আবার গিরিবালার পূর্ণ জ্বর। হেনরি আহ্লাদে আটখানা, বলিল, ঈশ্বরকে সহস্র ধন্যবাদ, এই যাত্রা ইহাকে বাঁচাইতে পারিলাম। ঈশ্বরের কৃপায় হেনরির চিকিৎসা গুণে গিরিবালা আরোগ্য লাভ করিয়াছে। সপ্তাহের পর পথ্য লাভ করিল। হেনরি সর্বদা তাহার কাছে কাছে থাকে। পুলিশ সর্দারি করা সে একেবারে ছাড়িয়া দিয়েছে। দিন দিন কিন্তু হেনরির পরিবর্তন লক্ষিত হইতেছে। আজ 2 দিন তাহার হাওহানা ফুরাইয়াছে, কিন্তু কলিকাতায় চাপরাশি পাঠাইল না। হেনরির হাওহানা ফুরাইলে নিয়মিত দিনের 2-4 দিন পূর্বেও চাপরাশিকে এখন কলিকাতায় পাঠানো হয়। হেনরি সদাই অন্যমনস্ক, কি ভাবে মুখখানি ম্লান করিয়া থাকে। কেবল গিরিবালা কাছে আসিলেই যেন তাহার মনের অন্ধকার দূর হয়, মুখে হাসি ফুটে। একদিন তাহাকে জিজ্ঞাসা করিলাম, হেনরি, তোমার কি হইয়াছে বলো তো? তুমি সর্বদা ভাবো কি? হেনরি বলিল, বাবু, আমি আমার ভূত জীবনের ইতিহাস ভাবি। একটু একটু করিয়া আমার সব মনে পড়িতেছে। আমি মাঝে মাঝে পাগল হইয়া যাই, আবার ভালো হই। এবার আমার ভালো হইবার সময় আসিয়াছে। ভারী বিস্মিত হইলাম। হেনরি পাগল? কই, পাগলের কোনো লক্ষণ তো দেখি নাই। তথাপি কথাটা নিতান্ত অবিশ্বাসযোগ্য মনে হইল না। এটা আমি বারবার লক্ষ্য করিয়াছি। হেনরির কথাবার্তা নিতান্ত পথে কুড়োনো ভিখারির মতো নহে। তাছাড়া গিরিবালার রোগের সময় চিকিৎসা শাস্ত্রে যে সে তো অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিল। ও হয়তো কোথাও একটা বড় গোছের ডাক্তার ছিল, এখন পাগল হইয়া গিয়াছে। হেনরিকে নানারূপ প্রশ্ন করিলাম। সে স্বয়ং স্বেচ্ছায় যাহা বলিয়াছিল তার বেশি আর একটি কথাও তাহার মুখ হইতে বাহির করিতে পারিলাম না। এই সময় গিরিবালা আসিয়া হেনরিকে ডাকিল। হেনরি বালকের মতো প্রফুল্ল ও চঞ্চল হইয়া গিরিবালার সঙ্গে চলিয়া গেল। আমি ভাবিলাম পাগলই বটে, নইলে এত সত্তর উহার ভাব পরিবর্তন হয় কেন? সহজ মানুষ বিষণ্ণ হইলে প্রফুল্লতা লাভ করিতে কিছু সময় লাগে, পাগলের সে সময়টুকু আবশ্যক হয় না। কিছুদিন পরে আমি কলিয়ারির অফিসে বসিয়া হিসাব দেখিতেছি। সন্ধ্যা হইবার আর বিলম্ব নাই। দারোয়ান একখানি কার্ড আনিয়া আমার হাতে দিল। পূর্বে উল্লেখিত আমার সেই ইংরেজ বন্ধু মরিসন আসিয়াছেন, সেই যিনি বাঙালি পরিচ্ছদে হেনরির ফটোগ্রাফ তুলিয়াছিলেন। আমি স্বয়ং উঠিয়া গিয়া সমাদর করিয়া বন্ধুকে লইয়া আসিলাম। অভিবাদন ও প্রথম শিষ্টাচার বচনাদির পর তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনার সেই ইংরেজ বাঙালি কুলির সর্দারটি আছে তো? আছে বই কি, কেন বলুন দেখি? তাহা হইলে আপনি ভারী বিপদে পড়িয়াছেন, এই বলিয়া মরিসন মুখখানি অতিশয় গম্ভীর করিলেন। আমি একটু শঙ্কিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কেন কেন, ব্যাপার কি? ব্যাপার গুরুতর। হেনরি একজন ফেরারি আসামি ও লন্ডনের নিকট একটি জেলে আবদ্ধ ছিল। দস্যুবৃত্তি ও নরহত্যার অপরাধে অপরাধী। উহার প্রাণদণ্ড হইত, জেল ভাঙিয়া পালাইয়া আসিয়াছে। তাহাকে আশ্রয় দিয়া আপনি আইনানুসারে দণ্ডনীয় হইয়াছেন। আমি চিন্তিত হইয়া পড়িলাম। নিজের জন্য নহে, হেনরির জন্য। হেনরিকে আমরা ভালোবাসিয়া ফেলিয়াছি। হেনরি এমন ভালো, উহার ভূত জীবন নরশনীতে কলঙ্কিত। দস্যুবৃত্তি করিয়া জীবিকা নির্বাহ করিত, উহার প্রাণদণ্ড হইবে। হেনরিটি আমাদের পরমাত্মীয়ের মতো। হেনরিটি আমার প্রাণাধিক কন্যার জীবনদাতা, উহার ফাঁসি হইবে। বন্ধু বলিলেন,
এখন কি উপায় ভাবিতেছেন? এই বেলা পুলিশ ডাকিয়া উহাকে ধরাইয়া দিন, তাহা হইলে প্রমাণ করা সহজ হইবে যে আপনি যে উহাকে আশ্রয় দিয়াছেন তাহা না জানিয়া। আমি উত্তেজিত হইয়া বলিলাম, হেনরিকে আমি ধরাইয়া দিব, বরং উহাকে এখনই গিয়া সাবধান করিয়া দিব। মরিসন পা দুটো খুব ফাঁক করিয়া দিয়া চেয়ারের পৃষ্ঠে এলাইয়া পড়িয়া যেন ভারী নিরাশ হইয়া বলিলেন, বাবু, আপনি একজন সুশিক্ষিত পদস্থ ব্যক্তি হইয়া এমন কথা বলিতেছেন? আইনের কবল হইতে তাহার ন্যায় শিকারকে কাড়িয়া লইবেন? সকলেই যদি আপনার মতো এইরূপ ভাবাপন্ন হয়, তবে এ তো সুবিপুল সুখময় জনসমাজ স্বরূপ অট্টালিকা 2 দিনে চূর্ণ বিচূর্ণ হইয়া ধূলিসাৎ হইয়া যায়। আমি ভারী দমিয়া গেলাম। কথাটা ঠিক বটে, কিন্তু আমি কোন ধর্ম বা কোন নীতি অনুসারে আমার কন্যার প্রাণদাতার প্রাণদণ্ডে সহায়তা করিব? মরিসনকে বলিলাম, হেনরি যদি প্রকৃতই অপরাধী হয় তাহা হইলে সে রাজদণ্ডের উপযুক্ত সন্দেহ নাই, কিন্তু আমি স্বয়ং আয়োজন করিয়া তাহাকে ধরাইয়া দিতে একান্ত অক্ষম। মরিসন বললেন, আপনি তো বলিয়াছেন যে উহাকে আপনি সাবধান করিয়া দিবেন এবং যাহাতে সে ধৃত না হয় সে চেষ্টা করিবেন। আমি বিষয় প্রকাশ করিয়া বলিলাম, কই, তাহা তো আমি বলি নাই। উহাকে সাবধান করিয়া দিব বলিয়াছিলাম বটে, কিন্তু যাহাতে সে ধৃত না হয় সে চেষ্টা করিব এমন কথা কখন বলিলাম? মরিসন ইহার উত্তর দিবার পূর্বেই আবার বলিলাম, যদিও ধর্ম তো আমার তাহাই করা উচিত বটে। বন্ধু জিজ্ঞাসা করিলেন, কেন? আমি গেরিবালার রোগ এবং হেনরি কেমন করিয়া তাহার জীবন রক্ষা করিয়াছে তাহার সমস্ত ইতিহাস আনুপূর্বিক বলিলাম। শুনিয়া তিনি কিয়ৎক্ষণ মৌন হইয়া রহিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কিন্তু এ সকল সংবাদ আপনি পাইলেন কোথায়? বলুন দেখি। তিনি বলিলেন, মনে আছে হেনরি যখন প্রথম আসিয়াছিল তখন আমি তাহার বাঙালি পরিচ্ছদ দেখিয়া অত্যন্ত হাসি এবং তাহার ফটোগ্রাফ তুলিয়া লই। মনে আছে, সেই ফটোগ্রাফ আমি লন্ডনের স্ট্র্যান্ড ম্যাগাজিনে পাঠাইয়া দিয়েছিলাম। উহা ওই পরের কিউরিসিটির ভিতর মুদ্রিত হইয়াছে। সে ছবি দেখিয়া লন্ডন পুলিশ হেনরিকে চিনিতে পারিয়াছে। হেনরিকে ধৃত করিবার জন্য কলিকাতার পুলিশ কমিশনারকে তাহারা অনুরোধ করিয়াছে। পুলিশ কমিশনার আমার কাছে হেনরির ঠিকানা জিজ্ঞাসা করিবার জন্য লোক পাঠাইয়াছিলেন। আপনি ঠিকানা বলিয়াছেন? কি করিব, আইন অনুসারে আমি বলিতে বাধ্য। শুনিয়া আমি অত্যন্ত হতাশ হইয়া পড়িলাম। হেনরিকে বাঁচাইবার আশা ছাড়িয়া দিতে হইল। আহা, বুড়ো বয়সে বেচারির অদৃষ্টে এই লেখা ছিল, আর আমার চোখের সম্মুখে তাহাকে হাতকড়ি লাগাইয়া ধরিয়া লইয়া যাইবে। তাহাই বা কি করিয়া সহ্য করি? আমি কি তাহার জন্য কিছুই করিবার অধিকারী নহি? আমি তো তাহার মৃত্যুর কারণ হইলাম। কেন আমি বাহাদুরি করিয়া তাহাকে বাঙালির কাপড় পরাইলাম? তাহা না করিলে তো স্ট্র্যান্ডে তাহার প্রকৃতি প্রকাশিত হইবার অবসর হইত না। আমি যদি আমার প্রাণাধিকা দুহিতার জীবনদাতার প্রাণ রক্ষার জন্য সচেষ্ট হই, তবে কি তাহা অন্যায় অধর্ম? আইনের চক্ষে আমি দোষী হইলেও, হে ঈশ্বর, তোমার চক্ষেও কি তাহা পাপ বলিয়া পরিগণিত হইল? পরোপকার কি সকল সময়েই সকল অবস্থাতেই ধর্ম নহে? আমি মনে মনে এই সকল চিন্তা করিতেছি, হঠাৎ চমকিয়া উঠিলাম। আমার বন্ধু হা হা করিয়া উচ্চ হাস্য করিয়া উঠিলেন। ভারী বিরক্ত হইলাম। মানুষ না পিশাচ? এই কি হাসিবার সময়? বিরক্ত ভাবে তাহার মুখপানে চাহিলাম। তিনি বলিলেন, আপনি দেখিতেছি অত্যন্ত চিন্তান্বিত হইয়া পড়িয়াছেন। তবে আর আপনাকে কষ্ট দিব না। হেনরি আপনার এবং আমার মতোই সাধু সজ্জন ব্যক্তি, এবং উহার নাম শুধু হেনরি নহে, স্যার হেনরি রবিনসন। আমি তো অবাক। স্যার হেনরি রবিনসন? কি আবার? আমার বন্ধু উন্মাদ হইয়াছেন নাকি? বলিলাম, কি বলিতেছেন আপনি? বলিতেছি এই কথা যে আপনার ওই কুলির সর্দারটি একদিন হাউস অফ কমন্স বক্তৃতা করিয়া স্বদেশবাসীকে মুগ্ধ করিয়াছেন। আমার মনে হইল এ সকল প্রসঙ্গ এমনি অসম্ভব যে হয়তো আমি জাগিয়া নাই, স্বপ্ন দেখিতেছি মাত্র। বন্ধু আমার মুখের ভাব দর্শনের সমস্তই বোধ হয় বুঝিতে পারিলেন। আমার হাতে একখানি বড়
লিফাফা দিলেন। তাহাতেই স্বনামীয় পত্র বিলেতি ডাকে আসিয়াছিল, শিলমোহর করা, রেজিস্ট্রি করা ছিল। চিঠি বাহির করিয়া আলোকের কাছে ধরিয়া পড়িতে আরম্ভ করিলাম। পত্রখানি স্ট্যান্ড ম্যাগাজিনের কার্যালয় হইতে আসিয়াছে। নিম্নে তাহার মর্মানুবাদ প্রদত্ত হইল। মহাশয়, আপনার প্রেরিত বাঙালি পরিচ্ছদে ইংরাজ ফটোগ্রাফখানি আমরা সাদরে স্ট্যান্ড ম্যাগাজিনের কিউরিওসিটি পৃষ্ঠায় মুদ্রিত করিলাম। ইহার মূল্যস্বরূপ একখানি চেক পাঠাইলাম। প্রাপ্তি স্বীকার করিলে বাধিত হইব। আপনি এই ফটোগ্রাফখানি পাঠাইয়া শুধু আমাদের পাঠকের আমোদের আয়োজন করেন নাই, পরন্তু বেচারি হেনরির বড়ই উপকার করিয়াছেন। উহার পুরা নাম স্যার হেনরি রবিনসন। অদ্য প্রাতে তাহার ভ্রাতুষ্পুত্র আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন। স্যার হেনরি লন্ডন সমাজের একজন গণ্যমান্য লোক। উন্মাদ ব্যাধিতে আক্রান্ত হইবার পূর্বে তিনি 2 বার পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হইয়াছিলেন। চিকিৎসা শাস্ত্রেও তিনি একজন পারদর্শী ব্যক্তি। গত 10 বৎসর হইতে তিনি এইরূপ ব্যাধিগ্রস্ত হইয়া পড়িয়াছেন। মাঝে মাঝে পাগল হইয়া যান, গৃহ ছাড়িয়া কোথায় চলিয়া যান কেহ সন্ধান পায় না। তাহার পাগলামির লক্ষণ এই যে তিনি নিজেকে দরিদ্র ভিক্ষুক বলিয়া মনে করেন এবং পথে পথে ভিক্ষা করিয়া বেড়ান। আত্মীয় স্বজনেরা অন্বেষণ করিয়া আবার তাহাকে ধরিয়া আনেন। সবসময় যে অন্বেষণে কৃতকার্য হন তাহা নহে। একবার পাগল হইলে 6 মাস, 8 মাস বা 1 বৎসর ব্যাধিগ্রস্ত থাকেন। যেবার ধৃত না হন সেবার আরোগ্য লাভ করিলে নিজেই আবার গৃহে ফিরিয়া আসেন। যতদিন ভালো থাকেন ততদিন উহার প্রধান কার্য নিজের জমিদারিভুক্ত দিন দুঃখী প্রজাদের রোগ হইলে চিকিৎসা করিয়া বেড়ান। গত বছর শীত ঋতুতে ইনি রোগমুক্ত অবস্থায় বন্ধুগণের সহিত ভারতবর্ষে ভ্রমণ করিতে যান। তথায় পৌঁছিবার মাস 2 পরে বন্ধু সঙ্গ পরিত্যাগ করিয়া অন্তর্ধান করেন। তাহার পর হইতে বেচারি স্যার হেনরির জন্য অনেক বিফল অনুসন্ধান হইয়াছে। স্ট্যান্ডে তাহার ছবি না বাহির হইলে আরও কতদিন যে এইরূপ অনুসন্ধান হইত তাহার স্থিরতা নাই। শুধু ছবি হইতে আমার বন্ধু তাহার ক্ষুল্লতাতকে হয়তো নাও চিনিতে পারিতেন, কিন্তু আপনি যে তাহার হাভানা সিগারেট প্রতি একান্ত অনুরক্তির কথা উল্লেখ করিয়াছেন, ইহাতেই তাহাকে শনাক্ত করিবার বিশেষ সুবিধা হইয়াছে। আপনি যদি অনুগ্রহ করিয়া স্যার হেনরির বর্তমান ঠিকানা আমাদিগকে জানান, তবে তাহার ভ্রাতুষ্পুত্র তাহাকে গৃহে ফিরাইয়া লইয়া আসিবার বন্দোবস্ত করিবেন। স্বাক্ষর। পত্রখানি পাঠ করিয়া বন্ধুকে প্রত্যর্পণ করিলাম। বলিলাম, এমন ব্যাপার? মরিসন জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, আপনি এতদিন স্যার হেনরির আচার ব্যবহারে, কথাবার্তায় কোনরূপে তাহার পরিচয়ের সন্দিহান হইয়াছিলেন? হেনরি সেদিন আমাকে তাহার ভূত জীবনের সম্বন্ধে যাহা বলিয়াছিল তাহাই মরিসনকে বলিলাম। শুনিয়া তিনি বলিলেন, সুসংবাদ বটে, স্যার হেনরি তবে আরোগ্যের পথে আসিয়াছেন। আমি অনেকক্ষণ নীরব রহিলাম। শেষে জিজ্ঞাসা করিলাম, আপনি তাহাদিগকে স্যার হেনরির ঠিকানা জানাইয়াছেন? না, জানাইব বলিয়া তো সংবাদ লইতে আসিয়াছি যে এখনো এখানে তিনি আছেন কিনা। তবে সংবাদ দিন। আহা, বেচারা কত কষ্টই পাইয়াছে তা আর নয়। কত বড় মানুষ হইয়া পথে পথে ভিক্ষা করিয়া বেড়ান, কেমন করিয়া উহার দিন গুজরান হইতো কে জানে। দিন গুজরান শুধু নহে, হাভানা সিগার কোথা হইতে আসিত। পাগল সব ভুলিত। পরিবার, পরিজন, বিষয়, পদমর্যাদা কিছুই মনে থাকিত না, কেবল হাভানা সিগারটি ভুলিতে পারিত না। মৌতাত এমনি জিনিস। মরিসন বিদায় গ্রহণ করিতে চাহিলেন। জিজ্ঞাসা করিলেন, স্যার হেনরিকে কখন কিভাবে একথা জানাইবেন? আমি বলিলাম, অবসর বুঝিয়া একসময় কথা পাড়িব। বন্ধু সাবধান করিয়া দিলেন, দেখিবেন হঠাৎ না হয়, তাহা হইলে হয়তো বিপরীত ফল হইবে। একটু যে আরোগ্যের লক্ষণ দেখা গিয়াছে তাহা অন্তর্হিত না হইয়া যায়।
আমি বলিলাম, সে সাবধানতা অবশ্যই গ্রহণীয়। আপনার স্ট্যান্ডখানা আর চিঠিখানা দিয়া যান। পরদিন প্রভাতে হেনরির সঙ্গে দেখা হইলে প্রথমে তাহাকে স্ট্যান্ড ম্যাগাজিনে তাহার প্রতিমূর্তি দেখাইলাম। ছবি দেখিয়া এবং ছবির নিম্নস্থ বিবরণ পড়িয়া সে মৌন হইয়া রহিল। অপরাহ্নে তাহার সহিত আমবাগানে পদচারণা করিতেছিলাম। খোকার অসুখ করিয়াছে বলিয়া গিরিবালা বেচারি বেড়াইতে আসিতে পায় নাই। স্ট্যান্ডের কথা তুলিলাম। এ কথা সে কথার পর সহসা জিজ্ঞাসা করিলাম, স্ট্যান্ডের সম্পাদকের সঙ্গে তোমার পরিচয় আছে? হেনরি বিস্ময় বিস্ফারিত নেত্রে বলিল, আছে। কেন? আমি একটু ইতস্তত করিয়া হেনরির হাতে স্ট্যান্ড সম্পাদকের পত্রখানি দিলাম। তখনও যথেষ্ট দিবালোক ছিল। হেনরির পত্রখানি হাতে করিয়া এপিট ও ওপিট দেখিতে লাগিল। মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, এ কার পত্র? স্ট্যান্ড সম্পাদকের পত্র। না, এ কাহার নামে আসিয়াছে? মরিসনকে। সেই যে আমার সেই বন্ধু, যিনি তোমার ফটো তুলিয়াছিলেন, তাহার নাম মরিসন। পড়ো না। হেনরি পত্রখানি পড়িল। আমি তাহার মুখের পানে চাহিয়া রহিলাম। যতক্ষণ পত্র পড়িতেছিল ততক্ষণ তাহার স্বচ্ছ সুন্দর বার্ধক্য রেখাঙ্কিত মুখে কত রকমের ভাব খেলিয়া গেল। পত্র পড়িয়া হেনরি মুখখানি ম্লান করিয়া রহিল। আমি বলিলাম, স্যার হেনরি। হেনরি যেন চমকিয়া উঠিল। বুঝিলাম এখনো হেনরি সম্পূর্ণ আরোগ্য লাভ করিতে পারে নাই। পত্রে পড়িল, আমরা তাহার প্রকৃত পরিচয় অবগত হইয়াছি, অথচ তাহার প্রকৃত নামে ডাকাতে সে চমকিল। হেনরি বলিল, কি? আমি বলিলাম, আমাদিগকে মাপ করো। কেন? তোমার প্রকৃত পরিচয় অবগত ছিলাম না। আতিথ্যের কত ত্রুটি হইয়াছে, কত কষ্ট পাইয়াছ। আমাদের এই অজ্ঞানকৃত অপরাধ ক্ষমা করো। হেনরি অত্যন্ত সংকুচিত হইয়া বলিল, আমার সঙ্গে তোমরা যেরূপ ব্যবহার করিয়াছ তাহাতে তোমাদের আশ্চর্য সহৃদয়তা, অমায়িক ও পরদুঃখ কাতরতা প্রকাশ পাইয়াছে। আমি যতদিন বাঁচিয়া থাকিব তোমাদের উপকার বিস্মৃত হইব না। আমি আর তোমার কি উপকার করিয়াছি স্যার হেনরি? তুমিই বরং আমারই মেয়ে প্রাণ বাঁচাইয়াছ। হেনরির মুখে এতক্ষণে একটু হাসি দেখা দিল। গিরিবালার প্রসঙ্গ মাত্রেই সে আনন্দিত হইত। বলিল, আমি যদি তোমার মেয়েকে বাঁচাইয়া থাকি, তুমিও তো আমাকে তাহার জন্য যথেষ্ট মূল্য দিয়াছ। আমি মনে করিলাম হেনরি আতিথ্যের উল্লেখ করিতেছে। বলিলাম, আমি আর তোমায় কি দিয়েছি? আমি যৎসামান্য যাহা তোমার জন্য করিয়াছি, তুমি আমার কর্মে সহায়তা করিয়া তাহার ঋণ শোধ করিয়াছ। হেনরি আবার হাসিল। বলিল, না না, তাহার অপেক্ষা তুমি আমাকে ঢের বেশি মূল্যবান জিনিস দিয়াছ। কি? কেন, গিরিবালাকে আমায় দিয়াছ? হাসিলে যে কেন? ভারী অসম্ভব নাকি? তুমি তো ব্রাহ্ম, তোমার তো জাতিচ্যুতির ভয় নাই। গিরিবালাকে আমি বিলাতে লইয়া গিয়া তাহাকে সেখানে কোনো প্রথম শ্রেণীর বিদ্যালয়ে ভর্তি করিয়া দিব। উহাকে মানুষ করিয়া লেখাপড়া শিখাইব। তাহার পর হয়তো কোনো সম্ভ্রান্ত বংশীয় সচ্চরিত্র সুশিক্ষিত লন্ডন প্রবাসী বঙ্গীয় যুবকের সহিত তাহার বিবাহ দিব। আমি বলিলাম, না, সে কি হয়? আমি ছাড়িলেও আমার স্ত্রী ছাড়িবেন কেন? হেনরি ভ্রুকুটি বিস্তার করিয়া বলিল, বেশ, মনে নাই? তিনি তো গিরিবালাকে আমায় দান করিয়াছেন। স্যার হেনরি এখন বিলাতে সম্পূর্ণ আরোগ্য লাভ করিয়াছেন। উল্লিখিত কথাবার্তার 1 মাস পরে তাহার ভ্রাতুষ্পুত্র স্বয়ং আসিয়া তাহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছেন। প্রায় প্রতি মেলেই চিঠি পাই। গিরিবালাকে লইয়া যাইবার জন্য হেনরি মহা হাঙ্গামা করিয়াছিল। পাগলামি প্রায় অন্তর্হিত হইলেও এ বিষয়ে তাহার আগ্রহ প্রশমিত হয় নাই। একবার বুঝিত অন্যায় আবদার করিতেছে, কিন্তু তবুও আত্মসংবরণ করিতে পারিত না। শেষকালটা আমি মত করিয়াছিলাম, কিন্তু আমার স্ত্রী কিছুতেই সম্মতি দিলেন না।
তাকে আমি কত বুঝাইলাম, তাহার শপথ স্মরণ করাইলাম, কিছুতেই তিনি শুনিলেন না। এবার গিরিবালাকে বেথুন স্কুলে পাঠাইয়া দিব ভাবিতেছি, নইলে মেয়েটা মূর্খ হইবে যে। গিরির মা যেরূপ কন্যাগত প্রাণ, মেয়ের সঙ্গে যাইতে না চাহিলে হয়, তা গেলে মন্দ হয় না। তাহার বিদ্যার দৌড় থাক, আর ঘরের কথা বেশি প্রকাশ করিব না। ভালো লাগলে লাইক করুন, খুব ভালো লাগলে শেয়ার করুন, আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।